আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই লাইভ ক্লাসে কিশোর বাতায়নের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি বাকির আহমেদ হামিম, প্রভাষক সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ, ব্রাহ্মণবাড়িয়া। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। মহান আল্লাহ তাআলার রহমতে আমি ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের প্রথম পত্রের চতুর্থ অধ্যায়। আমাদের আলোচনার বিষয় সামষ্টিক পর্যায়ে উৎপাদন। আমাদের মূল আলোচনা যাওয়ার পূর্বে আমরা একটু দেখে নিব আমাদের ক্লাসটি তোমরা যথাযথভাবে শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা। যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আহ্বান করছি আমার এই ক্লাসটির সাউন্ড সিস্টেম এবং অন্যান্য সবকিছু ঠিক আছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থেকে থাকে তাহলে কমেন্টে একটু ইয়েস লিখে সাড়া দিয়ে দাও, তাহলে আমার ক্লাসটি পরিচালনা করতে সহজ হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই চতুর্থ অধ্যায় থেকে প্রত্যেক বছর আমাদের যে সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে একটি করে প্রশ্ন এসে থাকে। পাশাপাশি নৈর্ব্যক্তিকের ক্ষেত্রেও এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আজকে এই অধ্যায় থেকে বিভিন্ন বর্ণনামূলক সংজ্ঞা বা অন্যান্য যে সকল বিষয়গুলো আমাদের জানা দরকার এগুলো নিয়ে আমরা আলোচনা করব। পরবর্তীতে আমরা পরবর্তী একটি ক্লাসে এই অধ্যায় থেকে যে বিভিন্ন গাণিতিক যে সমস্যাগুলো রয়েছে এগুলো নিয়ে আলোচনা করব। যদি আমাদের কিশোর বাতায়ন কর্তৃপক্ষ আমাদেরকে যদি আরেকটি সুযোগ দেয়, পরবর্তীতে আবার অন্য একটি ক্লাসে আমরা পরবর্তীতে গাণিতিক সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা বর্ণনামূলক বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, যারা আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছে আমি একটু দেখে নিই লাইভটি ঠিকঠাক মতো চলছে কিনা। প্লিজ তোমরা একটু আমাকে সাড়া দাও। আমাদের সাথে যুক্ত হয়েছে ইতিমধ্যে রহমতুল্লাহ, আমাদের সাথে আরো যুক্ত হয়েছে আলাউদ্দিন। ইয়েস স্যার, ঠিক আছে, ধন্যবাদ আলাউদ্দিন। আমাদের সাথে যুক্ত হয়েছে শামীম হোসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম শামীম। যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছে সকলকে একটি আহ্বান করছি, তা হচ্ছে আমাদের এই ক্লাসটি তোমরা তোমাদের টাইমলাইনে শেয়ার করে দাও, যাতে করে তোমাদের অন্যান্য বন্ধুরাও যেন আমাদের এই ক্লাসটি দেখার সুযোগ লাভ করে। আমি আমার টাইমলাইনে শেয়ার করে দিচ্ছি। আমাদের সাথে যুক্ত হয়েছে শাহরিয়ার সুজন স্যার ময়মনসিংহ থেকে। সুজন স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছে মেহেদি মিরাজ, আরিফ খান, এমডি এস সাদি। যারা আমাদের সাথে যুক্ত হয়েছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ। সেই সাথে যারা যুক্ত হবে তাদেরকেও ধন্যবাদ। সামনে আমরা আবার কিছুক্ষণ পরে আবার আসবো কারা কারা যুক্ত হয়েছে দেখার জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই অধ্যায়টির ক্ষেত্রে তোমাদেরকে আজকে খাতা এবং কলম নিয়ে বসতে হবে। গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমরা নোট করবে। আমি আমার ক্লাস পরিচালনার ক্ষেত্রে বলবো তোমরা কোন কোন জিনিসগুলো নোট করবে। পাশাপাশি আমরা ক্লাস চলাকালীন সময়ে আমরা বিভিন্ন প্রকার এক দুটি প্রশ্ন মূল্যায়ন করার জন্য তোমাদেরকে বলবো। দেখবো কে কার আগে, কোন কলেজের শিক্ষার্থীরা আমাদেরকে আগে উত্তরটি দেয়। আমরা জানি এখানে বিভিন্ন দেশের বিভিন্ন ছাত্রছাত্রীরা এখানে অংশগ্রহণ করে থাকে ক্লাসটি দেখার জন্য। এত সুন্দর একটি প্ল্যাটফর্মে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য, পাশাপাশি তোমরা যারা শিক্ষার্থী আছো তা সকলে আমরা যে ক্লাসে যে আমরা যুক্ত হতে পারি এই সব কিছুর কৃতিত্বের জন্য আমরা কিশোর বাতায়ন ও সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। তা আমরা একেবারে এখন আমরা মূল ক্লাসে চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচনার বিষয় সামষ্টিক পর্যায়ে উৎপাদন। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য উৎপাদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি একটি দেশের অর্থনীতির জন্য উৎপাদন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সামষ্টিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা করি, একটি দেশের বিভিন্ন প্রকার উৎপাদনের যে খাতগুলো রয়েছে এই বিভিন্ন খাতগুলোতে কোথায় কি পরিমাণ উৎপাদন হয় তা নির্ধারণ করা এবং এগুলোর গতি প্রকৃতি বিশ্লেষণ করাই হচ্ছে সামষ্টিক পর্যায়ে উৎপাদন। যদি আমরা সামষ্টিক পর্যায়ে উৎপাদন নিয়ে কথা বলি তাহলে চলে আসবে মোট দেশজ উৎপাদনের কথা, মোট জাতীয় উৎপাদনের কথা।
এই দেশজ উৎপাদন, জাতীয় উৎপাদন এবং জাতীয় আয়, এগুলোর মাধ্যমে একটি দেশের অর্থনীতির সুস্পষ্ট তথ্য ফুটে ওঠে, সুস্পষ্ট একটা চিত্র ফুটে ওঠে। আর এই চিত্রের মাধ্যমে আমরা ওই দেশের মানুষের জীবনযাত্রার মান, ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয় ইত্যাদি সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারি। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম? উৎপাদনের বিভিন্ন খাতগুলোতে কোন কোন খাতে কি পরিমাণ উৎপাদন হচ্ছে তার নির্ধারণ করা, তার পরিমাণ নির্ধারণ করা এবং এর গতি প্রকৃতি বিশ্লেষণ করার নামই হচ্ছে সামষ্টিক পর্যায়ে উৎপাদন, অর্থাৎ ব্যাপক অর্থে একটি দেশকে নিয়ে চিন্তা করা, যেখানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ক্ষুদ্র আকারের এখানে উৎপাদনকে নিয়ে যাচাই বাছাই বা বিশ্লেষণ করা হয় না। এখানে গোটা একটি দেশকে, একটি বড় পরিসরে একটি দেশের উৎপাদনকে নিয়ে এখানে গবেষণা করা হয় বা এখানে উৎপাদনটাকে নির্ণয় করার জন্য এখানে কর্মকাণ্ড পরিচালনা করা হয়। আচ্ছা, সামষ্টিক পর্যায়ের উৎপাদনের ধারণার সর্বপ্রথম যে টপিকসটি আমাদের চলে আসবে তা হচ্ছে মোট দেশজ উৎপাদন, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ জিডিপি। জিডিপি কে আমরা খুব ভালো করে চিনি, জিডিপি শব্দটা আমাদের কাছে খুব পরিচিত। সুপ্রিয় শিক্ষার্থীরা, জিডিপি মানে কি? আরেকটা জিনিস বলে রাখি, আমরা আজকে পড়বো প্লাস কিছু পারলে গল্প করব, গল্প প্লাস পড়া। তো জিডিপির মানে কি হয়তো আমরা অনেকেই জানি, হয়তো অনেকে আবার জানি না, যার কারণে অতি সহজ একটা সংজ্ঞা হলেও আমরা আজকে আবার পড়বো। তো জিডিপি সম্পর্কে জানার আগে আমরা একটি ছবি দেখে নিই। এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের একটি মানচিত্র দেখা যাচ্ছে। এই বাংলাদেশে এখানে দেখো মানচিত্রের মধ্যে অনেকগুলো, আমি ডট 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 ফোঁটা দিয়ে বোঝাতে চেষ্টা করছি, অনেকগুলো মানুষ। আমাদের এই প্রিয় মাতৃভূমিতে প্রায় আমাদের জনসংখ্যা 16 কোটি। এই 16 কোটি মানুষ বিভিন্ন উৎপাদন ক্ষেত্রে ও উৎপাদনের খাতে তারা তাদের কাজ করে থাকে। আমরা জানি উৎপাদনের খাত, প্লিজ তোমরা নোট করে নিতে পারো, তোমাদের খাতায় একটু নোট করে নাও। আমরা জানি উৎপাদনের খাত প্রধানত 3টি। উৎপাদনের খাত কয়টি? 3টি। এই উৎপাদনের বিভিন্ন খাতগুলোতে বিভিন্ন মানুষ তাদের কর্মের তাগিদে বা কাজের ধরন অনুসারে এক একজন এক এক ধরনের উৎপাদনের খাতে সাথে সম্পৃক্ত। এই 16 কোটি মানুষের মধ্যে দেখা যাবে কেউ কেউ আমাদের এই দেশের অভ্যন্তরীণ সীমানার ভিতরে, অভ্যন্তরীণ সীমানা বলতে লক্ষ্য করো এই যে এখানে বাংলাদেশের চারপাশে যে আমাদের যে সীমানা রয়েছে, এই অভ্যন্তরীণ এরিয়ার ভিতরে কেউ কেউ কাজ করে, আবার কেউ কেউ বা আন্তর্জাতিকভাবে দেশের বাহিরেও ব্যবসা বাণিজ্য চাকরি বিভিন্ন ভাবে তাদের কি আর কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। আচ্ছা, আবার তুমি যদি একটু গভীরভাবে ভাবো, বিদেশের অনেক নাগরিকও বর্তমানে বাংলাদেশে এসে কাজ করে থাকে। বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী হিসেবে অনেক বিদেশি নাগরিক বর্তমানে কর্মরত আছে। আমরা জানি বাংলাদেশে এখন উৎপাদনের ক্ষেত্রে, শিল্প উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন দেশের কাছে আমরা এখন রোল মডেল হিসেবে বাংলাদেশকে তারা বিবেচনা করে থাকে, বাংলাদেশকে ফলো করে থাকে। তো সেই হিসাবে বাংলাদেশের বিভিন্ন শিল্প ক্ষেত্রে, উৎপাদনের ক্ষেত্রে বিদেশি বিভিন্ন নাগরিকরা বাংলাদেশে কাজ করে থাকে, আবার বাংলাদেশের অনেক নাগরিকরাও বাইরে গিয়ে কাজ করে থাকে। তো আমরা এখন মূল প্রসঙ্গে আসি, আসলে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি তা হচ্ছে এই যে জিডিপি হচ্ছে একটা দেশের অভ্যন্তরীণ সীমানার ভিতরে, এটা বাংলাদেশ বলো বা অন্য যে কোনো একটি দেশ, যে কোনো একটি দেশের অভ্যন্তরীণ সীমানার ভিতরে যারা অবস্থান করে, অর্থাৎ এখানে ওই দেশের জনগণ অবস্থান করে, বিদেশি জনগণ অবস্থান করে। এই দুটি পক্ষ, অর্থাৎ দেশের জনগণ এবং বিদেশের জনগণ, এই দুটি পক্ষ মিলে যে পরিমাণ পণ্য সামগ্রী উৎপাদন করবে তার বাজার মূল্য। মনে রাখতে হবে একটা সময় কিন্তু এখানে নির্ধারিত থাকে। এখন সময়টা কতটুকু সময়? সাধারণত 1 বছর, অর্থাৎ 1 অর্থ বছর। যদি আমরা উদাহরণ হিসেবে বলি তা হচ্ছে জুলাই থেকে পরবর্তী জুন পর্যন্ত একটি অর্থ বছর। এই একটি অর্থ বছরে একটি দেশের সীমানার ভিতরে, অর্থাৎ একটা দেশের ভৌগোলিক সীমানার ভিতরে, ভৌগোলিক এরিয়ার ভিতরে ওই দেশের জনগণ প্লাস ওই দেশে অবস্থানরত বিদেশি জনগণরা মিলে যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করে থাকে
তার আর্থিক মূল্যকে বলা হচ্ছে মোট দেশজ উৎপাদন। আচ্ছা, এতক্ষণ আমরা এলোমেলো ভাবে যে বর্ণনাগুলো দিলাম এগুলো থেকে কিছু জিনিস আমরা ফাইন্ড আউট করি, সুনির্দিষ্ট জিনিসগুলো যেগুলো আমাদের কাজে লাগবে। আমাদের স্ক্রিনে এখন তুমি লক্ষ্য করো, 1 নম্বরে আমি লিখেছি জিডিপি। এটি একটি নির্দিষ্ট সময়ে সাধারণত 1 বছরে হিসাব করা হয়। 2 নম্বর, পণ্য বা সেবার আর্থিক মূল্য ধরা হয়। 3 নম্বর, ভৌগোলিক সীমারেখার মধ্যে উৎপাদিত পণ্য বা সেবা অন্তর্ভুক্ত হয়। 4 নম্বর, দেশের অভ্যন্তরে বিদেশিদের উৎপাদন অন্তর্ভুক্ত হয়। মানে একটা দেশের ভিতরে যদি বিদেশিরাও থাকে ওই সীমানার ভিতরে, তাহলে বিদেশিদের উৎপাদন এখানে অন্তর্ভুক্ত হবে। 5 নম্বর পয়েন্টটি তোমরা গভীরভাবে লক্ষ্য করো, বিদেশে অবস্থানরত দেশি নাগরিকদের উৎপাদন এখানে অন্তর্ভুক্ত হবে না। মানে আমার এই দেশের নাগরিক হওয়ার পরও সে যদি বিদেশে অবস্থান করে তাহলে জিডিপিতে তার উৎপাদন কি অন্তর্ভুক্ত হবে না। এটা খুব গুরুত্বপূর্ণ, তোমাদের নৈতিক প্রশ্নে আসতে পারে যে কি আর জিডিপিতে দেশের নাগরিক হওয়ার পরও কখন তার উৎপাদনটা অন্তর্ভুক্ত না হতে পারে, সেক্ষেত্রে সে যদি বিদেশে অবস্থান করে। আচ্ছা, এই যে এখানে আমরা 5টি পয়েন্ট দেখালাম, এটা হচ্ছে এই 5টি পয়েন্ট যদি আমরা একসাথে করি তাহলে কি দাঁড়ায়, চলো আমরা দেখি। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি একটা গুছানো একটি সংজ্ঞা। মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপির একটি গুছানো সংজ্ঞাটি যদি আমরা পড়ি, একটি নির্দিষ্ট সময়ে সাধারণত 1 বছরে একটি দেশের অভ্যন্তরে দেশের জনগণ ও বিদেশি নাগরিকরা মিলে যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করে তার আর্থিক মূল্যকে মোট দেশজ উৎপাদন বলে। আচ্ছা, এই দেশজ উৎপাদনে যে পণ্য বা সেবা গুলো এখানে অন্তর্ভুক্ত করা হবে, এর মধ্যে একটি জিনিস তোমরা নোট করে রাখবে, তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় দেশজ উৎপাদনে কোন পণ্য বা সেবা অন্তর্ভুক্ত হবে না, সেক্ষেত্রে আমরা বলবো অবৈধ উপায়ে রাষ্ট্রের আইন ভঙ্গ করে, রাষ্ট্রের বিধি ভঙ্গ করে যে সকল পণ্য বা সেবা উৎপাদন করা হবে এই অবৈধ উৎপাদন জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই জিডিপি নির্ণয় করার ক্ষেত্রে আমরা একটি সূত্র ব্যবহার করে থাকি, চলো আমরা সূত্রটি দেখে নিই। মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপি পরিমাপের সূত্র হচ্ছে মোট দেশজ উৎপাদন সমান সমান বুক ব্যয় যোগ বিনিয়োগ ব্যয় যোগ সরকারি ব্যয়। এখানে তোমরা দেখো 3টি ব্যয় পরস্পর যোগ করতে বলা হয়েছে, অর্থাৎ যদি বুক ব্যয়, বিনিয়োগ ব্যয় ও সরকারি ব্যয় এই 3টি ব্যয় একসাথে যোগ করা হয় তাহলে আমরা কি পাবো? হ্যাঁ, ঠিক ধরেছো তোমরা, আমরা পাবো মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপি পাবো আমরা। তাহলে জিডিপি নির্ণয়ের সূত্র একেবারেই সহজ। জিডিপি নির্ণয়ের সূত্র কি? আমরা 3টি ব্যয় একসাথে যোগ করে নেব। আমি এখানে বাংলাতে সূত্রটা লিখেছি, তোমরা যদি কেউ যদি মনে করো আমরা ইংরেজিতে লিখবো সেক্ষেত্রে ইংরেজিতে লিখতে পারো। ইংরেজিতে সূত্রটা কিরকম হয় একটু দেখি আমরা। জিডিপি ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি। এখানে সি, আই ও জি এই 3টি দ্বারা কি বোঝানো হয়েছে? সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে সি ফর কনজাম্পশন এক্সপেন্ডিচার অর্থাৎ বুক ব্যয়, আই ফর ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার অর্থাৎ বিনিয়োগ ব্যয়, জি ফর গভর্নমেন্ট এক্সপেন্ডিচার অর্থাৎ সরকারি ব্যয়। আচ্ছা, তার মানে আমরা বুক ব্যয়, বিনিয়োগ ব্যয় ও সরকারি ব্যয় এই 3টি ব্যয় যোগ করলে আমরা পাবো জিডিপি অর্থাৎ মোট দেশজ উৎপাদন। প্রিয় শিক্ষার্থীরা, একটু খাতা কলম নিতে হবে তোমাদেরকে। এখন আমরা জটপট 2 মিনিটের মধ্যে একটি উদ্দীপক দেখাবো, এই উদ্দীপকটি সমাধান করতে হবে তোমাদেরকে। আমি আছি তোমাদের সাথে সমাধান করার জন্য, পাশাপাশি তোমরা চেষ্টা করো, দেখবো কে আগে আমাদের কমেন্টে উত্তরটি লিখতে পারো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আমাদের স্ক্রিনে একটি উদ্দীপক দেখতে পাচ্ছি। লক্ষ্য করো তোমরা, মনে করি 2018-19 অর্থ বছরে কোনো একটি দেশের জনগণ 3000 কোটি টাকার পণ্য বা সেবা উৎপাদন করে এবং ওই অর্থ বছরে ওই দেশের অবস্থানরত বিদেশি জনগণ 1000 কোটি টাকার পণ্য বা সেবা উৎপাদন করে।
দেশটির মোট দেশজ উৎপাদন কত? আমাদের কি নির্ণয় করতে হবে? দেশজ উৎপাদন নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন কি নির্ণয় করব? দেশজ উৎপাদন। আর দেশজ উৎপাদন নির্ণয় করতে হলে কার সূত্র ব্যবহার করব আমরা? দেশজ উৎপাদনের। শুরু করে দাও ঝটপট, দেখি কে আগে আমাদেরকে উত্তর দিতে পারো। আমি একটু দেখে নিই আমাদের সাথে নতুন করে কে কে যুক্ত হয়েছে। আমাদের সাথে যুক্ত হয়েছে অনয় বিশ্বাস, শারমিন খাতুন, শারিফ, হৃদয়, শামীম হোসাইন, মাকসুদুর রহমান, বিশু চন্দ্র দেব স্যার, বিশু স্যারকে অনেক ধন্যবাদ। তামিম আহমেদ, আমাদের সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ হোসেন। যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের এই ক্লাসটা উপভোগ করছেন। আপনারা জানেন, আপনারা যখন আমাদের এই ক্লাসে যুক্ত হন আমাদের ক্ষেত্রে এটা বিশাল একটি অনুপ্রেরণা হিসেবে, উৎস হিসেবে কাজ করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই ম্যাথটি সলিউশন করি, একটু সমাধান করি। তা আমাদের কি নির্ণয় করতে বলা হয়েছিল? দেশটির মোট দেশজ উৎপাদন। তা আমরা জানি মোট দেশজ উৎপাদন সমান সমান, লক্ষ্য করো আগের যে সূত্র দিয়েছিলাম এখানে সূত্র নেই। আচ্ছা, এখানে আগের যে সূত্রটি নেই তা একটু বলে রাখি। আমাদেরকে আমরা বলেছিলাম সরকারি ব্যয়, ভোগ ব্যয় এবং বিনিয়োগ ব্যয় তিনটি যোগ করব। আমাদের উদ্দীপকে যেহেতু সরকারি ব্যয়, ভোগ ব্যয় এবং বিনিয়োগ ব্যয় উল্লেখ নেই, সেক্ষেত্রে আমরা এখন কি করব? আমরা কিন্তু সংজ্ঞায় বলেছিলাম দুটি পক্ষের উৎপাদন এখানে অন্তর্ভুক্ত করা হয়। কোন দুটি পক্ষের? দেশের জনগণ, দেশে অবস্থানরত দেশীয় জনগণ এবং দেশে অবস্থানরত বিদেশি জনগণ। তাহলে আমাদের উদ্দীপকে যেহেতু দেশীয় জনগণদের একটি উৎপাদনের টাকার পরিমাণ এবং বিদেশি জনগণদের কর্তৃক উৎপাদিত একটি টাকার পরিমাণ উল্লেখ আছে, সেহেতু আমরা এই দুটিকে যোগ করে আমরা জিডিপি নির্ণয় করব। সেক্ষেত্রে আমরা জানি মোট দেশজ উৎপাদন সমান সমান দেশীয় জনগণ কর্তৃক উৎপাদন যোগ দেশে অবস্থানরত বিদেশি জনগণ কর্তৃক উৎপাদন। আচ্ছা, দেশীয় জনগণ কর্তৃক উৎপাদন আমাদের কত টাকা দেওয়া আছে? আমরা দেখতে পাচ্ছি আমাদের দেওয়া আছে 3000 কোটি টাকা, আর বিদেশি জনগণ কর্তৃক 1000 কোটি টাকা। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই পরবর্তী লাইনে। 3000 কোটি প্লাস 1000 কোটি যোগ করলে আমাদের কি 4000 কোটি। তাহলে আমাদের মোট দেশজ উৎপাদন আমরা কত পেলাম? 4000 কোটি টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন চলে যাব পরবর্তী একটি টপিকসে, তা হচ্ছে নিট দেশজ উৎপাদন। আচ্ছা, যারা আমরা কমার্সের স্টুডেন্ট, যারা ক্লাস 9-10 হিসাব বিজ্ঞান পড়েছি, ইন্টারমিডিয়েটে আবার হিসাব বিজ্ঞান পড়ছি, তারা আমরা সকলেই জানি মোট লাভ হতে যদি আমরা অপচয় বা ক্ষয়ক্ষতি বাদ দিই তাহলে আমাদের কি আসে? নিশ্চয়ই তোমরা জানো। হ্যাঁ, এখানে মোট লাভ থেকে যদি ক্ষয়ক্ষতি বাদ দেই তাহলে আসে কি? নিট লাভ। আচ্ছা, যদি লাভের কথা বাদ দেই, মোট থেকে যদি অপচয় বা ক্ষয়ক্ষতি বাদ দেয় তাহলে কি আসে? নিট আসে। সেক্ষেত্রে এখানে যে নিট দেশজ উৎপাদন, তাহলে মোট দেশজ উৎপাদন থেকে তো ক্ষয়ক্ষতি বা অপচয় বাদ দিলে নিট দেশজ উৎপাদন চলে আসে। তোমাদেরকে একেবারে সহজভাবে যদি আমি একটা কৌশল বলি, সেক্ষেত্রে হচ্ছে যে কোনো মোট থেকে যদি তুমি অপচয় বা ক্ষয়ক্ষতি বাদ দাও তাহলে তোমরা কি পাবে? নিট পাবে। কি পাবে? নিট পাবে। তাহলে আমাদেরকে এখানে প্রশ্ন করা হচ্ছে কি? নিট দেশজ উৎপাদন। আচ্ছা, নিট দেশজ উৎপাদন এখানে আমরা কিভাবে নির্ণয় করব বা কিভাবে সংজ্ঞা লিখব? চলো আমরা একটু দেখে নিই। মোট দেশজ উৎপাদন হতে মূলধনের ক্ষয়ক্ষতি জনিত ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই নিট দেশজ উৎপাদন। আচ্ছা, এখানে মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বলা হচ্ছে, এখানে অপচয়ও আসতে পারে। হ্যাঁ, যদি অপচয় থাকে সেক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি মোট দেশজ উৎপাদন হতে অপচয় বা মূলধনের ক্ষয়ক্ষতি বাবদ ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই হচ্ছে নিট দেশজ উৎপাদন। প্রিয় শিক্ষার্থীরা, এক্ষেত্রে ব্যবহৃত সূত্রটি আমরা দেখব। নিট দেশজ উৎপাদন পরিমাপের সূত্র হচ্ছে নিট দেশজ উৎপাদন সমান সমান মোট দেশজ উৎপাদন বিয়োগ অপচয়জনিত খরচ। আচ্ছা, এখানে যে অপচয়জনিত খরচটি আমি লিখেছি তোমরা লক্ষ্য করো, এখানে মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয়ও তোমরা লিখতে পারো। এখন এটা অপচয়জনিত খরচ লিখবে নাকি মূলধনের
ক্ষয়ক্ষতিজনিত ব্যয় লিখবে এটা নির্ভর করবে তোমার উদ্দীপকে কোন ধরনের তথ্য দেওয়া আছে তার উপর ভিত্তি করে। তার মানে অপচয়জনিত খরচ অবলিক মূলধনের ক্ষয়ক্ষতিজনিত খরচ। আচ্ছা, এখানে যদি তুমি সূত্রটি যদি পারো তাহলে সংজ্ঞাটা পারবে, সংজ্ঞাটা যদি পারো তাহলে সূত্রটি পারবে। আচ্ছা, এখন এই সূত্রটি যদি আমরা ইংরেজিতে লিখি, যারা ইংরেজি ব্যবহার করতে চাও, বাংলায় না লিখে, সেক্ষেত্রে আমরা লিখব এনডিপি। এনডিপি মানে হচ্ছে কি নির্দেশজ উৎপাদন, নেট ডোমেস্টিক প্রোডাক্ট। এনডিপি, এনডিপি সমান জিডিপি থেকে আমরা কি মাইনাস করব, ডিসি। আচ্ছা, আবার নিচে আবার দেখাচ্ছি যে কি আর জিডিপি থেকে সিসিএ। ডিসি মানে হচ্ছে অপচয়জনিত খরচ, আর সিসিএ মানে হচ্ছে মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয়। আচ্ছা, এখন আমি তো আগেই বলেছি উদ্দীপকে যে ধরনের থাকবে আমরা সেটি ব্যবহার করব। এখন এই ডিসি এবং সিসিএ বলতে আমরা কি বুঝাচ্ছি একটু দেখে নেই। ডিসি ফর ডিপ্রিসিয়েশন কস্ট অর্থাৎ অপচয়জনিত খরচ, সিসিএ ফর ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স অর্থাৎ মূলধনের ব্যবহারজনিত অ্যালাউন্স। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আবারও একটি উদ্দীপক এখানে আমরা শো করব। তোমরা খাতা কলম নিয়ে ঝটপট রেডি হয়ে যাও, আছি আমি তোমাদের সাথে, তোমরাও সমাধান করার চেষ্টা করো। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, মনে করি 2018-19 অর্থ বছরে কোন একটি দেশের মোট দেশজ উৎপাদনের পরিমাণ 10,55,000 কোটি টাকা এবং 2018-19 অর্থ বছরে ওই দেশের মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় 20,000 কোটি টাকা। দেশটির নির্দেশজ উৎপাদন কত? আমাদের কি নির্ণয় করতে হবে? দেশটির নির্দেশজ উৎপাদন। আর নির্দেশজ উৎপাদন নির্ণয় করতে হলে কার সূত্র ব্যবহার করব? নির্দেশজ উৎপাদনের। আর উপরে মান দেওয়া আছে, ঝটপট খাতা নিয়ে এবং কলম নিয়ে রেডি হয়ে যাও, শুরু করে দাও। আমি 1 মিনিটের মধ্যে শুরু করছি। আমি দেখে নেই আমাদের সাথে আর কোন কোন বন্ধুরা যুক্ত হয়েছে। আমাদের সাথে যুক্ত হয়েছে তাজরিন আক্তার, আনাস উদ্দিন, আমরা আগে যে প্রশ্নের সমাধান করেছিলাম মোট দেশজ উৎপাদনের, এখানে বেশ কয়েকজন আমাদের শিক্ষার্থীরা সঠিক উত্তরটি লিখেছেন। শামীম হুসাইন, 4,000 কোটি টাকা, ধন্যবাদ শামীম। অনয় বিশ্বাস 4,000 কোটি টাকা, ধন্যবাদ অনয়। আরিফ খান 4,000 কোটি টাকা, ধন্যবাদ আরিফ। রহমতুল্লাহ 4,000 কোটি টাকা, অসংখ্য ধন্যবাদ রহমতুল্লাহ। আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের আব্দুল্লাহ, AIGES, আমাদের প্রাক্তন শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়েছেন। বরকতুল্লাহ স্যার, ধন্যবাদ বরকতুল্লাহ স্যার। আমাদের সাথে যুক্ত আছেন জাহিদ হাসান SP। সুপ্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী আমরা যে দ্বিতীয় যে সমাধানটা এখন দিয়েছিলাম এটির উত্তরও আমাদের কমেন্টে চলে আসছে। একজন শিক্ষার্থী আমাদের সাথে এখন যুক্ত হয়েছেন, নাম হচ্ছে আহমেদ তাসরিফ পারভেজ। সে লিখেছে এখানে 10,35,000 কোটি টাকা। দেখি আমরা তাসরিফ আমাদের প্রথম সঠিক উত্তরদাতা হয় কিনা। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীরা, যা আলোচনা করছিলাম আমাদের কি নির্ণয় করতে হবে? দেশটির নির্দেশজ উৎপাদন। আচ্ছা, নির্দেশজ উৎপাদন নির্ণয় করতে হলে আমরা জানি নির্দেশজ উৎপাদন সমান সমান মোট দেশজ উৎপাদন বিয়োগ মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয়। মোট দেশজ উৎপাদন আমরা লিখলাম 10,55,000 কোটি টাকা বিয়োগ 20,000 কোটি টাকা। আমাদের বিয়োগফল দাঁড়াচ্ছে 10,35,000 কোটি টাকা। অভিনন্দন পারভেজ। পরবর্তী আনসার আমাদের কাছে লিখেছে অনয় বিশ্বাস, সঠিক উত্তর, ধন্যবাদ অনয়। আমাদের কাছে লিখেছে মোহাম্মদ তৌফিক, ধন্যবাদ তৌফিক। আচ্ছা, আমাদের যেহেতু সময়টা সুনির্দিষ্ট 40 মিনিটের একটি ক্লাস, আমাদের আরো 15 মিনিট সময় বাকি আছে, এর মধ্যে আমাদের ক্লাসটি শেষ করতে হবে। বাকি যে অংশগুলো থাকবে আমরা পরবর্তী যে দিন ক্লাস থাকবে, আশা করি ইনশাল্লাহ আগামী বুধবার দিন কিশোর বাতায়ন কর্তৃপক্ষ আমাদেরকে আবার এরকম একটি সুন্দর ক্লাসে যুক্ত হওয়ার সুযোগ দান করবেন। পরবর্তী বুধবার দিন আমরা আবার বাকি অংশগুলো আমরা আলোচনা করব। তো আমরা পরবর্তী টপিকসে চলে যাই। এখন আমরা আলোচনা করব
মোট জাতীয় উৎপাদন। আচ্ছা, জিএনপি মানে কি? প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা একটি মানচিত্র দেখতে পাচ্ছি, পুরো বিশ্বের একটি মানচিত্র। এই মানচিত্রে যারা আমরা এই নাগরিকরা কখনো কখনো আমাদের পেশাগত কারণে বাংলাদেশ থেকে আমরা বিশ্বের বিভিন্ন দেশে আমরা কি করি, বিচরণ করে থাকি, অবস্থান করে থাকি। আচ্ছা, যখন আমরা বিশ্বের বিভিন্ন দেশে যাই, সেখানে গিয়ে আমরা বিভিন্ন উৎপাদনের সাথে আমরা কি সম্পৃক্ত হই, উৎপাদনের সাথে ভূমিকা পালন করে থাকি। আচ্ছা, তার মানে একটি দেশের নাগরিকরা তার দেশের অভ্যন্তরীণ সীমানার বাহিরেও গিয়ে কি করে, বিদেশে অবস্থান করে উৎপাদনের সাথে সম্পৃক্ত হয়। আচ্ছা, এখানে মোট জাতীয় উৎপাদনের ক্ষেত্রে অভ্যন্তরীণ এরিয়া কোনো বিবেচ্য বিষয় নয়। এখানে বিবেচ্য বিষয় হচ্ছে যে দেশের মোট জাতীয় উৎপাদন আমি নির্ণয় করব, ওই দেশের জনগণরা কি পরিমাণ উৎপাদন করে, সে যেখানে অবস্থান করুক, দেশের ভিতরে কিংবা বাহিরে। আচ্ছা, আমরা কিছু জিনিস নোট করতে পারি, যেমন 1 নম্বরে একটি নির্দিষ্ট সময়ে সাধারণত 1 বছর হিসাব করা হয়। 2 নম্বর, এখানে ভৌগোলিক সীমারেখা কোনো বিবেচ্য বিষয় নয়। 3 নম্বর, দেশের অভ্যন্তরে বিদেশিদের উৎপাদন অন্তর্ভুক্ত হবে না। লক্ষ্য করো, এখানে বিদেশিদের কোনো উৎপাদন অন্তর্ভুক্ত হবে না, শুধুমাত্র কাদের, যে দেশের হিসাব করব ওই দেশের জনগণদের। আচ্ছা, 4 নম্বর পয়েন্টটি তোমরা যদি গভীরভাবে লক্ষ্য করো, বিদেশে অবস্থানরত দেশি নাগরিকদের উৎপাদন এখানে অন্তর্ভুক্ত করা হবে। অর্থাৎ আমার দেশের জনগণ, সে বিদেশে থাকুক আর দেশে থাকুক, আমার দেশের সকল জনগণের হিসাব কি করা হবে, উৎপাদনের হিসাব এখানে অন্তর্ভুক্ত করা হবে। কোথায়? মোট জাতীয় উৎপাদনে। এই সবগুলো বিষয় যদি আমরা গুছিয়ে যদি লিখি, তাহলে দাঁড়াচ্ছে একটি নির্দিষ্ট সময়ে সাধারণত 1 বছরে একটি দেশের অভ্যন্তরে ও বাহিরে বসবাসরত ওই দেশের সকল নাগরিক কর্তৃক উৎপাদিত পণ্য বা সেবার আর্থিক মূল্যকে মোট জাতীয় উৎপাদন বলে। আচ্ছা, এক্ষেত্রে মোট জাতীয় উৎপাদন নির্ণয় করার ক্ষেত্রে যে সূত্র আমরা ব্যবহার করে থাকি, এখানে আয়ের দৃষ্টিকোণ থেকে যদি আমরা সূত্র ব্যবহার করে থাকি, তাহলে দাঁড়াবে মোট জাতীয় উৎপাদন সমান সমান খাজনা যোগ মজুরি যোগ সুদ যোগ মুনাফা। অর্থাৎ খাজনা, মজুরি, সুদ ও মুনাফা, এই 4টি জিনিস যোগ করলে আয়ের দৃষ্টিকোণ থেকে আমরা কি পাবো, এই 4টি আয় যদি যোগ করি তাহলে মোট জাতীয় উৎপাদন আমরা পাবো। এক্ষেত্রে তোমরা ইংরেজিতে যদি সূত্রটি লেখো, সেক্ষেত্রে এভাবে লিখতে পারো, জিএনপি সমান সমান আর প্লাস ডাব্লিউ প্লাস আই প্লাস পি। আর দিয়ে বোঝানো হচ্ছে রেন্ট, ডাব্লিউ দিয়ে ওয়েজ, এবং আই দিয়ে ইন্টারেস্ট, এবং পি দিয়ে প্রফিট। আর ব্যয়ের দৃষ্টিকোণ থেকে যদি আমাদের উদ্যোগ যদি ব্যয়ের বিভিন্ন খাত দিয়ে যদি আসে, সেক্ষেত্রে আমরা সূত্রটি লিখব, মোট জাতীয় উৎপাদন সমান সমান ভোগ ব্যয় যোগ বিনিয়োগ ব্যয় যোগ সরকারি ব্যয় যোগ রপ্তানি মাইনাস আমদানি। এই রপ্তানি থেকে যদি আমদানি বাদ দেওয়া হয়, সেক্ষেত্রে বের হবে কি নিট রপ্তানি। আমাদের উদ্দীপকে যদি নিট রপ্তানি দেওয়া থাকে, তাহলে আমাদের এই রপ্তানি থেকে আমদানি বাদ দেওয়ার দরকার নেই। আর যদি নিট রপ্তানি না থাকে, সেক্ষেত্রে রপ্তানি থেকে আমদানি বাদ দিলে কি বের হবে, নিট রপ্তানি বের হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি 3টি ব্যয়, ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয় ও সরকারি ব্যয়, এই 3টি ব্যয়ের সাথে কি যোগ করা হবে, রপ্তানি থেকে আমদানি বাদ দিলে। আচ্ছা, একটা জিনিস তথ্য বলে রাখি, তোমরা নোট করতে পারো, এই আমদানি থেকে যদি রপ্তানির পরিমাণ কম হয়, তাহলে রেজাল্ট আসবে কি ঋণাত্মক। কোন দেশের নিট রপ্তানি যদি ঋণাত্মক হয়, সে দেশের মুদ্রার মান কমে যায়। এটা নৈতিক প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীরা, এক্ষেত্রে আমরা ইংরেজিতে যে সূত্রটি ব্যবহার করব, সেটা হচ্ছে সি প্লাস আই প্লাস জি প্লাস ব্র্যাকেটের ভিতরে আছে আমাদের এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, অর্থাৎ রপ্তানি থেকে আমদানি আমরা বাদ দিব। এক্ষেত্রে আমরা চলে আসছি একেবারে একটি সহজ টপিকসে, যেহেতু এর আগে আমরা বলেছিলাম, তোমরা এখন সবাই হয়তোবা জানো বা বোঝো যে নিট শব্দটা আসলে কি হবে। নিট জাতীয় উৎপাদন সংজ্ঞাটা কি হবে? নিট জাতীয় উৎপাদন থেকে আমরা কি করব? হ্যাঁ, ঠিক ধরেছো, আমরা অপচয় বা ক্ষয়ক্ষতি বাদ দিব। প্রিয় শিক্ষার্থীরা, মোট জাতীয় উৎপাদন হতে মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তা হচ্ছে নিট জাতীয় উৎপাদন। অর্থাৎ মোট জাতীয় উৎপাদন থেকে আমরা অপচয় বা ক্ষয়ক্ষতি বাদ দিয়ে দিব, তাহলে আমাদের কি বের হবে, নিট বের হবে। এটা তোমরা একেবারে হয়তোবা বুঝতে পেরেছো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের যদি সময়টা কম, আমরা একটি পরবর্তী টপিকসে চলে যাই।
এক্ষেত্রে ব্যবহৃত সূত্রটি হচ্ছে নির্দেশজ উৎপাদনের ক্ষেত্রে আমাদের সংজ্ঞা থেকেই আমরা কি আর এই সূত্রটি তৈরি করতে পারবো। মোট জাতীয় উৎপাদন থেকে বিয়োগ করতে হবে কি অপচয়জনিত খরচ। এই অপচয়ের জায়গায় উদ্দীপকে যদি আমরা যদি মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় থাকে তাহলে আমরা মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় লিখব। আচ্ছা, এক্ষেত্রে ইংরেজি সূত্রটি হচ্ছে আমরা জিএনপি থেকে ডিসি বাদ দিব অথবা জিএনপি থেকে সিসিএ বাদ দিব। সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস এখন এই অধ্যায়ের। প্রত্যেক বছর আমাদের যে সৃজনশীল প্রশ্ন এসে থাকে সুপ্রিয় শিক্ষার্থীরা, এই সৃজনশীল প্রশ্নে মাথাপিছু আয় এবং জাতীয় আয় এই দুটি টপিক সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই দুটির পরে যে তৃতীয় গুরুত্বপূর্ণ হয় সেটা হচ্ছে মোট দেশজ উৎপাদন। হ্যাঁ, তোমাদের জন্য খুবই সম্ভাবনাময় একটি প্রশ্ন হচ্ছে জাতীয় আয়। জাতীয় আয় মানে কি? জাতীয় আয় হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের সকল নাগরিক উৎপাদনের সকল উপকরণ ব্যবহার করে যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করে তার বাজার মূল্যের সমষ্টি। আচ্ছা, আবার পড়ি আমি, লক্ষ্য করো, জাতীয় আয় হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের সকল নাগরিকদের দেশ উৎপাদনের সকল উপকরণ ব্যবহার করে যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করে তার বাজার মূল্য কি বাজার মূল্যের সমষ্টি কি বলা হচ্ছে? জাতীয় আয়, ন্যাশনাল ইনকাম। জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে যে সূত্রটি আমরা ব্যবহার করি, এর আগে আমি তোমাদেরকে একটু বলে রাখি সুপ্রিয় শিক্ষার্থীরা, তা হচ্ছে অনেকের দৃষ্টিতে হয়তোবা জাতীয় আয় এবং মোট জাতীয় উৎপাদন প্রায় একই ধরনের মনে হতে পারে। এক্ষেত্রে একটি প্রশ্ন যদি তোমাদেরকে করি, মোট জাতীয় উৎপাদন ও জাতীয় আয় কি একই? এক্ষেত্রে চলো আমরা একটু দেখি, বর্ণনাটা একটু পড়ি। মোট জাতীয় উৎপাদন ও জাতীয় আয়কে কেউ কেউ একই অর্থে প্রকাশ করলেও আবার কেউ কেউ ভিন্নভাবে ব্যাখ্যা প্রদান করেছেন। সহজ অর্থনৈতিক মডেল অর্থাৎ সিম্পল ইকোনমিক মডেল অনুযায়ী মোট জাতীয় উৎপাদন এবং মোট জাতীয় আয় সমান হয় বলে প্রাথমিক পর্যায়ে উভয়ের মধ্যে পার্থক্য নির্দেশ করে না, কিন্তু সবসময় এরূপ অবস্থা নাও হতে পারে। অর্থাৎ মোট জাতীয় উৎপাদন ও মোট জাতীয় আয়ের মধ্যে পার্থক্য বিরাজ করতে পারে, অথবা উভয়ের মধ্যে সমতা নাও হতে পারে। সাধারণত জাতীয় আয় নির্ধারণে মোট জাতীয় উৎপাদন হতে অপচয় বাদ দেওয়া হয়। এর ফলে মোট জাতীয় উৎপাদন ও জাতীয় আয় সমান হয় না। এক্ষেত্রে অপচয় বলতে মূলধনের ব্যবহারজনিত ভাতাকে বোঝায়। সহজ করে বলতে গেলে মোট উৎপাদন হতে অপচয়জনিত এবং পরোক্ষ কর বাদ দেওয়া হলেই মোট জাতীয় উৎপাদন বা জাতীয় আয় সমান হবে। অন্যথায় মোট জাতীয় উৎপাদন এবং জাতীয় আয়কে একই বলা যথার্থ হবে না। তবে সার্বিক দিক বিচার বিশ্লেষণ করে অর্থনীতিবিদগণ মোট জাতীয় উৎপাদনকে জাতীয় আয়ের সমর্থক হিসেবেই বিবেচনা করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমাদের এখানে বর্ণনামূলক লেখাটি দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই লেখাটি তোমরা একটু গভীরভাবে পড়ে নিও। এখানে তোমরা তাহলে সুস্পষ্ট একটি ধারণা পাবে। জাতীয় আয় পরিমাপের সূত্র। জাতীয় আয় সমান সমান মোট জাতীয় উৎপাদন হতে আমরা বিয়োগ করব কি? অপচয়জনিত খরচ বিয়োগ পরোক্ষ কর বিয়োগ হস্তান্তর পাওনা বিয়োগ সরকারের অর্জিত মুনাফার উদ্দিত যোগ হবে ভর্তুকি। এখানে বলে রাখি, অপচয়জনিত খরচ তোমরা ইতিমধ্যে ধারণা পেয়েছো। হ্যাঁ, পরোক্ষ কর কি? যে করটি অন্যের উপর চাপিয়ে দেওয়া যায়, অন্য একজন পরিশোধ করবে, পরবর্তী পরিশোধ করবে, এই ধরনের করগুলো। হস্তান্তর পাওনা মানে কি? হস্তান্তর পাওনা হচ্ছে বিভিন্ন প্রকার বয়স্ক ভাতা, বিধবা ভাতা, বেকার ভাতা, এগুলোকে বলা হয় কি? হস্তান্তর পাওনা। সরকারের অর্জিত মুনাফা। সর্বশেষ যেটা আছে ভর্তুকি। ভর্তুকি মানে কি? বিভিন্ন প্রকার অলাভজনক খাত থাকে, হ্যাঁ, লোকসানি খাত থাকে, ওই লোকসান কাটিয়ে ওঠার জন্য যেই সাময়িক কি বলা হয়? অনুদান প্রদান করা হয়। লোকসান কাটিয়ে ওঠার জন্য যে অনুদান প্রদান করা হয়, এই অনুদানটার নামে হচ্ছে কি? ভর্তুকি। তাহলে আমরা জাতীয় আয় কিভাবে নির্ণয় করব? মোট জাতীয় উৎপাদন হতে অপচয় বাদ দিব, পরোক্ষ কর বাদ দিব, হস্তান্তর পাওনা বাদ দিব, সরকারের অর্জিত মুনাফার উদ্দিত বাদ দিব, যোগ হবে শুধুমাত্র কি? ভর্তুকি, যে অনুদানটা পাওয়া হয় এটা যোগ হবে। এখানে আমরা ইংরেজিতে সূত্রটা লিখতে পারি। যদি আমরা ইংরেজিতে লিখি, একটা জিনিস লক্ষ্য করো, এখানে দেওয়া আছে জিএনপি
যদি এরকম দেয়া থাকে যে কি আর এনএনপি অর্থাৎ নিট জাতীয় উৎপাদন যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে মোট জাতীয় উৎপাদন হতে অপচয় বাদ দিলে আমাদের কি নিট জাতীয় উৎপাদন আসে। সেক্ষেত্রে অবশ্যই বুঝতে পারছো এখানে কোনো সমস্যা নেই, একই সূত্র। আমাদের সর্বশেষ টপিকস, আমরা হয়তোবা আর 3-4 মিনিটের মধ্যে আমাদের ক্লাসটি শেষ করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, সর্বশেষ টপিকস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস, মাথাপিছু আয় কি। আচ্ছা, এতক্ষণ তো ক্লাস করলাম, হয়তোবা বিরক্ত হয়ে গেছো, এখন একটু দেখি তোমাদের সাথে একটু গল্প করে একটু মজা দেওয়ার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন ময়মনসিংহ এগ্রিকালচার ইউনিভার্সিটির আমাদের শ্রদ্ধেয় স্যার আব্দুস সামাদ কালাম স্যার। হ্যাঁ স্যার, অসংখ্য ধন্যবাদ উৎসাহ দেওয়ার জন্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, ধরে নাও গতকাল তোমাদের বাসায় আমি গিয়েছিলাম। যারা যারা আমার সাথে যুক্ত হয়েছে এখন ক্লাস করছো, আমি তো জানি না কার পরিবারের সদস্যের সংখ্যা কতজন, ধরে নেই সবার পরিবারের সদস্য সংখ্যা 5 জন। আচ্ছা, সবার বাসায় আমি 5টি করে আম নিয়ে গিয়েছিলাম। তাহলে ধরে নাও তোমার বাবা মা ভাই বোন সবাই মিলে তোমরা 5 জন, তাহলে 5টি আম নিয়ে গিয়েছিলাম। তুমি ভাগে কতটা পেয়েছো? হ্যাঁ ঠিক ধরেছো, তুমি ভাগে পেয়েছো 1টি। আচ্ছা, আজকে যদি আমি 50টি আম যদি তোমাদের বাসায় নিয়ে যাই, তোমরা জনগণ আছো, ঘরের মধ্যে লোক সংখ্যা হচ্ছে 5 জন, আজকে কতটি আম পাবে? হ্যাঁ, আজকে তোমরা 5 জন মানুষ 50টি আমকে 5 দিয়ে ভাগ করলে 10 পাবে, অর্থাৎ প্রতি জনে 10টি করে আম পাবে। আমি যদি বলি প্রতি জনের একটা একটা করে মাথা আছে, প্রত্যেকটি মাথা 10টি করে আম ভোগ করবে, জাস্ট ফান, হ্যাঁ তোমাকে বোঝানোর জন্য। প্রতি মাথা কতটা করে পাবে? 10টা করে। আচ্ছা, তাহলে মাথা পিছু আয়ের সংজ্ঞা যদি আমরা দেখি, কোন দেশের 1 বছরের মোট জাতীয় আয়কে সে দেশের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তাই সে দেশের মাথাপিছু আয়। অর্থাৎ বাংলাদেশের, ধরো আমরা যদি মনে করি বাংলাদেশের মোট জনসংখ্যা 16 জন, মোট জনসংখ্যা 16 জন, এখন মোট জাতীয় আয় হচ্ছে 32 টাকা, 32, হ্যাঁ 32 টাকা। তাহলে প্রতি জনে কত টাকা করে পাবে? 16 দিয়ে আমরা 32কে যখন ভাগ করবো, অর্থাৎ জনগণ দিয়ে যখন মোট জাতীয় আয়কে ভাগ করবো, 32 টাকাকে ভাগ করব, তখন আসবে কত? প্রতি জনে, প্রতি মাথায় কত টাকা? 2 টাকা। তাহলে মাথাপিছু আয় বলতে বোঝানো হচ্ছে একটি দেশের মোট জাতীয় আয়কে ওই দেশের জনসংখ্যা দ্বারা ভাগ করলে যা আসবে তাই হচ্ছে কি? মাথাপিছু আয়। মাথাপিছু আয় নির্ণয় করার ক্ষেত্রে সূত্রটি হচ্ছে মোট জাতীয় আয় বাই মোট জনসংখ্যা। খাতা কলম নিয়ে নাও, আর 2 মিনিটের মধ্যে আমাদের ক্লাস শেষ করে ফেলবো। অনেক ধৈর্য সহকারে তোমরা ক্লাস করছো, লং টাইম ক্লাস করলে একটু বিরক্ত লাগে। আর 2 মিনিটে আমরা ক্লাসটি ক্লোজ করে দিব। হ্যাঁ, শেষ তোমাদেরকে যাচাই, শেষ মূল্যায়ন এটা। হ্যাঁ, খাতা কলম নিয়ে নাও সুপ্রিয় শিক্ষার্থীরা। আমরা প্রশ্নটি পড়ি, উদ্দীপকটি পড়ি। মনে করা হলো একটি দেশের মোট জাতীয় আয় 2 কোটি টাকা এবং উক্ত দেশের জনসংখ্যা 2 লক্ষ জন, তাহলে ওই দেশের মাথাপিছু আয় কত? আচ্ছা, তোমরা করতে থাকো, আমিও করতে থাকি। যারা না করতে পারো তারা আমার সাথে স্ক্রিনের দিকে তাকাও। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা, মাথা কি নির্ণয় করতে বলা হয়েছে? মাথাপিছু আয়। আমরা এখন কি নির্ণয় করব? মাথাপিছু আয়। তাহলে সূত্র ব্যবহার করব কি? মোট দেশজ উৎপাদনের নাকি মাথাপিছু আয়ের? ঠিক ধরেছো, মাথাপিছু আয় নির্ণয় করতে হলে মাথাপিছু আয় নির্ণয়ের সূত্র ব্যবহার করতে হবে। কি ছিল আমাদের মাথাপিছু আয় নির্ণয় সূত্রটা? 1 মিনিট আগে আমরা আলোচনা করেছিলাম, তো চলো আবার দেখে নিই। আমরা জানি মাথাপিছু আয় সমান সমান মোট জাতীয় আয় বাই মোট জনসংখ্যা। আচ্ছা, পরবর্তী লাইনে আমরা মোট জাতীয় আয়ের মান বসাবো কত? 2 কোটি টাকা। অর্থাৎ দেশটির মানুষের মাথাপিছু আয় হচ্ছে কত? 100 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা মাথাপিছু আয় নির্ণয় করার কৌশলটি জেনে নিলাম। এই মাথাপিছু আয় নির্ণয় করার মাধ্যমে একটি দেশের মানুষের জীবনযাত্রার মান সম্পর্কে অন্য দেশের তারা ধারণা করতে পারে। এই মাথাপিছু আয় কার মাধ্যমে আমরা নির্ণয় করবো? জাতীয় আয় থেকে। একটা জিনিস তোমাদেরকে তথ্য দিয়ে রাখি, তোমরা নোট করে রাখতে পারো। আমরা যে একটু আগে জাতীয় আয় পড়েছিলাম, জাতীয় আয়কে বলা হয় অর্থনীতির আয়না। তোমাকে যদি প্রশ্ন করে অর্থনীতির আয়না কি? জাতীয় আয়। জাতীয় আয়ের মাধ্যমে অর্থনীতির বিভিন্ন তথ্যগুলো সুস্পষ্টভাবে তুলে ধরা হয়। আর মাথাপিছু আয়ের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান সম্পর্কে সকলকে ধারণা দেয়। আচ্ছা, আমরা এখন একটি বাড়ির কাজ দিয়ে আমাদের আজকের ক্লাসটি সমাপ্ত করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসায় একটি বাড়ির কাজ করবে।
তোমাদেরকে আহ্বান থাকবে এই বাড়ির কাজটি করে পরবর্তীতে তোমরা যখন তোমাদের প্রতিষ্ঠান খুলবে, মহান আল্লাহ তাআলার দোয়ায় যখন এই করোনা পরিস্থিতি স্বাভাবিক হবে, আমরা ইনশাআল্লাহ আবার আমাদের প্রতিষ্ঠানে যাব। হ্যাঁ, তোমাদের সাথে আবার দেখা হবে। প্রত্যেক প্রতিষ্ঠানের যার যার যে বিষয়ভিত্তিক যে শিক্ষক রয়েছেন, স্যার রয়েছেন, তাদেরকে তোমরা বাড়ির কাজগুলো দেখাবে। এক্ষেত্রে আমাদের বাড়ির কাজ হচ্ছে মাথাপিছু আয় কাকে বলে। আরেকটি বাড়ির কাজ আমরা দিচ্ছি, সেটা হচ্ছে মাথাপিছু আয় কিভাবে নির্ণয় করা হয় সূত্র সহ ব্যাখ্যা করো। একেবারে এই দুটি প্রশ্ন হয়তোবা সৃজনশীলের আদলে করা হয়নি, শুধুমাত্র তুমি মাথাপিছু আয় সম্পর্কে বুঝতে পেরেছো কিনা। কারণ আমাদের বোর্ড পরীক্ষার জন্য মাথাপিছু আয় প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি যদি বোর্ড প্রশ্নগুলো, বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো দেখো, তাহলে সৃজনশীল প্রশ্নের মধ্যে জাতীয় আয় মাথাপিছু আয়, জাতীয় আয় মাথাপিছু আয় খুবই 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 কমন একটি বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আমরা 1 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দিব। তো পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব, আজকে যে আলোচনা করেছি এগুলো থেকে বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা, আমাদের বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো যদি আমরা দেখি, বিভিন্ন গাণিতিক সমস্যাগুলো এসে থাকে, সেক্ষেত্রে গাণিতিক সমস্যাগুলো কিভাবে সমাধান করা হয় এগুলো নিয়ে আলোচনা করব। বিভিন্ন বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো আগে এসেছিল, এই বোর্ড প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। বোর্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা হবে। তো আশা করি আগামী ক্লাসটি তোমরা উপভোগ করবে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।